Hey everybody, welcome to my channel তথ্যপিডিয়া। লাস্ট ফিউ উইকস যে ইন্টারন্যাশনাল নিউজটি সবচেয়ে বেশি হাইলাইটেড হয় সেটি হলো ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট। ইসরায়েল গাজাতে এয়ার স্ট্রাইক করে, তার আগে হামাস ইসরায়েলের উপর রকেট অ্যাটাক চালায়, তার আগে ইসরায়েল পুলিশ রমজানের মুহূর্তে মুসলমানদের সবচেয়ে হোলি টাইমে মসজিদের ভিতরে ঢুকে রাবার বুলেট চালায়। উল্টো দিকে প্যালেস্তিনিয়ানসরা পাথরবাজি করছিল। তাদের দাবি যে ইসরায়েল লোকেদের ঘরের ভিতরে ঢুকে তাদের ঘর থেকে বের করে দিচ্ছিল। দেখুন, গত কয়েক দশক ধরেই ইসরায়েলিরা ওয়েস্ট ব্যাংকে নিজেদের সেটেলমেন্টকে বাড়িয়ে যাচ্ছে, আর প্যালেস্তিনিয়ানসরা তার প্রোটেস্ট করে যাচ্ছে। ইসরায়েল প্যালেস্তাইনের যে কনফ্লিক্ট, এটা কোনো নতুন বিষয় নয়, এর পিছনে রয়েছে এক লম্বা হিস্ট্রি। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ইসরায়েল এবং প্যালেস্তাইনের যে কনফ্লিক্ট তার পুরো হিস্ট্রি। 1948-এ গঠিত হওয়া ইসরায়েলের সাউথে 50% ডিজার্ট, ওয়েস্টে কোস্টাল রিজিয়ন, নর্থে হিলি রিজিয়ন আর ইস্টে রয়েছে জর্ডান রিভার, যা ইসরায়েল জর্ডানের বর্ডার। ইসরায়েলের সবচেয়ে বড় সমস্যা হলো লিমিটেড রিসোর্সেস, আর তাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারির ডেপথ খুব কম। 1948-এর আগে ওয়ার্ল্ড ম্যাপে ইসরায়েল নামের কোনো কান্ট্রি এক্সিস্ট করতো না। তো কিভাবে ইসরায়েল দেশ গঠিত হলো, এর অরিজিন জানতে হলে আমাদের চলে যেতে হবে অটোমান এম্পায়ারে, যা এস্টাবলিশড হয়েছিল দ্বাদশ শতাব্দীতে। অটোমান এম্পায়ারের মূল লক্ষ্য ছিল এক্সপেনশন, অর্থাৎ সাম্রাজ্য বিস্তার। তুর্কি, গ্রিস, জর্ডান, বুলগেরিয়া, ইজিপ্ট, হাঙ্গেরি, ম্যাসিডোনিয়া, রোমানিয়া, প্যালেস্তাইন, লেবানন, সিরিয়া এবং আফ্রিকার কিছুটা নর্থ পার্ট অটোমান এম্পায়ারের আন্ডারে ছিল। অটোমান এম্পায়ারের এতটা বিস্তারের কারণ সেই সময় বাকি দেশগুলির ইনফ্রাস্ট্রাকচার দুর্বল ছিল, আর অটোমান এম্পায়ারের কাছে অ্যাডভান্স মিলিটারি ছিল। তো 1516 থেকে 1917 সাল পর্যন্ত প্যালেস্তাইন অটোমান এম্পায়ারের আন্ডারে ছিল, এবং সেখানে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মের লোক একসাথে বাস করত। 18th সেঞ্চুরির শেষের দিকে এবং 19th সেঞ্চুরির শুরুর দিকে সমগ্র বিশ্বজুড়ে যখন ইহুদিদের উপর অমানবিক অত্যাচার চলছিল, তখন কিছু ইহুদি লিডার জায়নিজমের সাপোর্ট করে এবং তারা নিজেদের জন্য একটি হোমল্যান্ডের দাবি তোলে। প্যালেস্তাইন তাদের কাছে সবচেয়ে হোলি প্লেস হওয়ায় তারা প্যালেস্তাইনেই নিজেদের হোমল্যান্ডের দাবি করতে থাকে। অপরদিকে আরব দেশগুলি মিলে একটি সিঙ্গেল আরব স্টেট বানাতে চাইছিল, আর প্যালেস্তাইনের বেশিরভাগ জনগণ আরব মুসলিম হওয়ায় প্যালেস্তাইনকেও তারা তার অন্তর্ভুক্ত করতে চায়, এবং প্যালেস্তাইনে বসবাসকারী প্যালেস্তিনিয়ানসরা নিজেদের ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি পাওয়ার দাবি তোলে। এই মুহূর্তে এন্ট্রি হয় ব্রিটেনের। ব্রিটেন ভাবতে থাকে যে কিভাবে এই সিচুয়েশনকে নিজেদের স্বার্থে কাজে লাগানো যায়। 1914-এ যখন ওয়ার্ল্ড ওয়ার 1 চলছিল, তখন ব্রিটেন অটোমান এম্পায়ারের অ্যাগেনস্টে যুদ্ধ করছিল। 1915-এ ব্রিটিশ রিপ্রেজেন্টেটিভ হেনরি ম্যাকমোহন আরব লিডারদের কাছে একটি প্রস্তাব রাখে যে তারা যদি অটোমান এম্পায়ারের অ্যাগেনস্টে ব্রিটেনের হয়ে যুদ্ধ করে, তাহলে যুদ্ধ শেষে তারা প্যালেস্তাইনকে আরবদের জন্য একটি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ঘোষণা করবে। আবার 1917-এ ব্রিটিশ ফরেন সেক্রেটারি আর্থার বালফার ইহুদি কমিউনিটির লিডিং ফিগার ওয়াল্টার রোথসিকে একটি চিঠি লিখে জানায় যে তারা যদি যুদ্ধে ব্রিটেনের পক্ষ নেয়, তবে ব্রিটেন যুদ্ধের পর প্যালেস্তাইনে ইহুদিদের জন্য ন্যাশনাল হোম ঘোষণা করবে। এই লেটারকেই বলা হয় বালফার ডিক্লারেশন। আবার যুদ্ধ চলাকালীন ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে বলা হয় যে যুদ্ধে অটোমান এম্পায়ারের পতনের পর কোন এরিয়া কার দখলে থাকবে, যাতে পরবর্তীতে কোনো ধরনের কনফিউশন তৈরি না হয়। চুক্তি অনুযায়ী ব্রিটেনকে পিঙ্ক এরিয়া, ফ্রান্সকে পার্পল এরিয়া দেওয়া হয়, এবং তারা দুজনে মিলে একটা সিঙ্গেল আরব স্টেট বানায় এবং এ ও বি পার্টে ভাগ করে দেয়, যেখানে এ পার্টে ফ্রান্স প্রোটেকশন আর বি পার্টে ব্রিটেন প্রোটেকশন রাখা হয়। আর হোলি প্লেস হওয়ায় প্যালেস্তাইনকে ইন্টারন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে রাখা হয়। তাহলে বুঝতে পারছেন তো ব্রিটেন কি করলো? সাইক্স-পিকো অ্যাগ্রিমেন্টে ফ্রান্সকে, হুসেন ম্যাকমোহন কারেসপন্ডেন্সে আরবদের, আর বালফার ডিক্লারেশনে ইহুদিদের সেম এরিয়া প্রমিস করে দেয়। এবার আরবরা যখন সাইক্স-পিকো অ্যাগ্রিমেন্টের ব্যাপারে জানতে পারলো, তখন তাদের সাথে হওয়া প্রতারণা তারা বুঝতে পারলো, যেখানে হুসেন ম্যাকমোহন কারেসপন্ডেন্সে যদি আরবরা অটোমান এম্পায়ারের এগেনস্টে লড়াই করে, তাহলে তাদেরকে ইন্ডিপেন্ডেন্স আরব দেওয়ার কথা ছিল। সেখানে সাইক্স-পিকো চুক্তিতে তো তারা আরবকেই ভাগ করে দিল, যেখান থেকে মডার্ন টাইমের
ইসরায়েল, সিরিয়া, ইরান, জর্ডান, লেবানন, প্যালেস্তাইন টেরিটরি বানানো হয়। এখান থেকে শুরু হয় প্যালেস্তাইনের কনফ্লিক্ট। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 1920-তে বালফার ডিক্লারেশনকে ইমপ্লিমেন্ট করা হয় এবং 1920-তে 16,000 এবং 1921-এ 18,000 ইহুদিদেরকে প্যালেস্তাইনে আনা হয়। অফকোর্স তারা থাকার জন্য ঘর এবং জায়গা কিনছিল এবং তা দেখে প্যালেস্তিনিয়ান আরবরা প্রোটেস্ট শুরু করে। জুলাই 1922-তে লিগ অফ নেশনস ইহুদিদের সাথে প্যালেস্তাইনের যোগসূত্রকে রিকগনাইজ করে এবং প্যালেস্তাইনকে তাদের ন্যাশনাল হোম হিসাবে অ্যাপ্রুভ করে। এরপর থেকেই প্যালেস্তাইনে শুরু হয় হাজারো সংখ্যায় ইহুদিদের ইমিগ্রেশন। 1936 পর্যন্ত প্যালেস্তাইনে ইহুদি সংখ্যা হয় 4 লাখ, যা প্যালেস্তাইনে বসবাসকারী মোট জনসংখ্যার 1/3। এই সময় থেকেই ভায়োলেন্স বাড়তে থাকে। ব্রিটেন তখন ভাবল মাস মাইগ্রেশনের কারণে প্যালেস্তাইনে এখন দুটি আলাদা সোসাইটি হয়ে গেছে যারা কখনোই একসাথে বাস করতে পারবে না। তখন ব্রিটেন প্যালেস্তাইনের পার্টিশন করতে চাইল এবং ইহুদি ইমিগ্রেশনকে লিমিট করতে চাইল। একই সময়ে জার্মানিতে অগণিত সংখ্যায় ইহুদিদেরকে মারা হচ্ছিল, তাই প্যালেস্তাইনে ইহুদিদের ইললিগ্যাল ইমিগ্রেশনকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছিল না। এদিকে প্যালেস্তিনিয়ানদের প্রোটেস্ট ক্রমশই ভায়োলেন্ট আকার নিচ্ছিল। পরিস্থিতি সামলাতে না পেরে ব্রিটেন নিউলি ক্রিয়েটেড ইউএনকে প্যালেস্তাইনের কন্ট্রোল দিয়ে দেয়। ইউনাইটেড নেশন রিজলিউশন 181-এ প্যালেস্তাইন পার্টিশন প্ল্যান 1947-কে অ্যাপ্রুভ করে এবং প্যালেস্তাইনকে ইন্ডিপেন্ডেন্ট আরব ও জিউস স্টেটে ভাগ করা হয় এবং এর মোট 8টি ভাগ করা হয়। 3টি এরিয়া আরবদের, 3টি এরিয়া ইহুদিদের, 1টি এরিয়া জাফাদের দেওয়া হয় আর 1টি এরিয়া জেরুজালেম, যা ইউএনের কন্ট্রোলে রাখা হয়। ইহুদিরা এই পার্টিশনে খুশি ছিল এবং 14 মে 1948 তাদের প্রাপ্ত এরিয়ার নাম দেয় ইসরায়েল এবং ইসরায়েলকে একটি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে ঘোষণা করে। ইউএস এবং রাশিয়া প্রথম তাকে কান্ট্রি হিসাবে রিকগনাইজ করে। অন্যদিকে আরব প্যালেস্তিনিয়ানরা এই পার্টিশন প্ল্যানকে তাদের সাথে প্রতারণা হয়েছে বলে মনে করে, কারণ ম্যাকমোহন কারেসপন্ডেন্সে পুরো প্যালেস্তাইন আরব কান্ট্রি হওয়ার কথা ছিল। তাছাড়া প্যালেস্তাইনে আরব জনগণ ইহুদিদের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। তাই এর পরের দিনই অর্থাৎ 15 মে 1948 পার্শ্ববর্তী 7টি আরব দেশ মিলে একটি ইউনিয়ন বানিয়ে নিজেদের আর্মিকে ইসরায়েলে ডিপ্লয় করে দেয়। 10 মাস ব্যাপী চলা এই যুদ্ধে ইসরায়েল জয়ী হয় এবং পার্টিশনের হিসাবে আরবদের যে ল্যান্ড দেওয়া হয় তারও প্রায় 60% দখল করে নেয় এবং 7 লাখ প্যালেস্তিনিয়ানসকে নিজেদের ঘর ছেড়ে রিফিউজি হতে হয়। প্যালেস্তিনিয়ানরা নিজেরাই নিজেদের হোমল্যান্ডে রিফিউজি হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় নাকবা। অবশেষে 1948-এর আরব ইসরায়েলি যুদ্ধ অবসান হয় অনেকগুলি আর্মিস্টিস এগ্রিমেন্ট সাইনের মাধ্যমে। তো ফার্স্ট আরব ইসরায়েলি যুদ্ধে কি হয়? যুদ্ধের আগে পার্টিশন প্ল্যান অনুযায়ী প্যালেস্তিনিয়ানদের 43% এবং ইহুদিদেরকে 56% ল্যান্ড দেওয়া হয়। যুদ্ধের পর 78% ল্যান্ডের অধিকারী হয় ইহুদিরা এবং গাজা স্ট্রিপে ইজিপশিয়ান মিলিটারি আসে আর ওয়েস্ট ব্যাংক পুরোপুরি জর্ডানের কন্ট্রোলে চলে যায়। এরপর 1956-এ হয় আরব ইসরায়েলি সেকেন্ড ওয়ার। এই যুদ্ধ হয় মূলত সুয়েজ ক্যানালের ওনারশিপকে নিয়ে। এই যুদ্ধের তেমন কোনো প্রভাব ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্টের উপর পড়েনি। এরপর ইসরায়েল আর আরব কান্ট্রিজের মধ্যে নেক্সট ওয়ার হয় 1967-এ, যাকে বলা হয় 6 ডে ওয়ার। এই যুদ্ধ শুরু হয় 5 জুন 1967-এ, যখন সোভিয়েত ইউনিয়ন ইজিপ্টকে খবর দেয় যে ইসরায়েল সিরিয়া আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই সিরিয়াকে বাঁচানোর জন্য ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল নাসের নিজের মিলিটারি পাঠিয়ে দেয়, কিন্তু ইসরায়েলও রেডি ছিল। 5 জুন ইসরায়েলের 200 মিলিটারি জেটস ইজিপশিয়ান এয়ারফিল্ডের উপর অ্যাটাক করে পুরো ইজিপশিয়ান এয়ারফিল্ডকে বিধ্বস্ত করে দেয়। একইভাবে ইসরায়েল সিরিয়া, জর্ডান, ইরাকের এয়ারফিল্ডকেও ধ্বংস করে দেয়। 6 দিনের যুদ্ধে ইসরায়েল জর্ডানের কাছ থেকে ওয়েস্ট ব্যাংক আর ইজিপ্টের গাজা স্ট্রিপ ও সিনাই পেনিনসুলা এরিয়া দখল করে নেয়। যদিও পরে 1979-এর ইজিপ্ট ইসরায়েল ট্রিটি অনুযায়ী 1982-তে ইসরায়েল ইজিপ্টকে সিনাই পেনিনসুলা ফিরিয়ে দেয় আর বদলে ইজিপ্ট ইসরায়েলকে সুয়েজ ক্যানাল ব্যবহার করতে দেয় এবং ইজিপ্ট ফার্স্ট আরব কান্ট্রি হয় যে ইসরায়েলকে অ্যাজ এ কান্ট্রি রিকগনাইজ করে, যাকে বলা হয় ক্যাম্প ডেভিড অ্যাকর্ড। এই ঘটনায় আরব লীগ ক্ষুব্ধ হয়ে যায় এবং
ইজিপ্টকে তারা লিগ থেকে বের করে দেয় এবং ইসরায়েলের কনফ্লিক্ট আরব ইসরায়েল কনফ্লিক্ট না হয়ে ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্টে পরিণত হয়। এরপর শুরু হয় ফার্স্ট ইন্তিফাদা। ইন্তিফাদা অর্থাৎ আপরাইজিং, টু শেক অফ। 1987 থেকে 1993 পর্যন্ত চলে ফার্স্ট ইন্তিফাদা, যেখানে ইসরায়েলের বর্ডার এরিয়াতে টেরর অ্যাটাক বাড়তে থাকে এবং গাজা এবং ওয়েস্ট ব্যাংকে বসবাসকারী প্যালেস্তিনিয়ানরা ধীরে ধীরে ভায়োলেন্ট হতে থাকে। তাদের দাবি 1967-এ ইসরায়েল তাদের যে ল্যান্ড অকুপাইড করে তার পুনরুদ্ধার। এখান থেকেই হামাসের জন্ম, যারা ইসরায়েলের একজন মিলিটারি অফিসারকে মেরে ফেলে এবং ইসরায়েলের ডিফেন্স ফোর্সে ঢুকে আরও 6 জন সোলজারকে মেরে দেয়, আর এরা নিজেদেরকে প্যালেস্তাইন গড়ার দাবিদার হিসাবে তুলে ধরে। হামাসরা 1987-এর পর ইসরায়েলের উপর 700-র বেশি অ্যাটাক করে। এই সময় প্যালেস্তাইনে গণ আন্দোলন শুরু হয় এবং তাদের রুখতে ইসরায়েল ফোর্স টিয়ার গ্যাস, ওয়াটার ক্যাননস, রাবার বুলেটস চালায় আর মাস অ্যারেস্ট শুরু করে। ফার্স্ট ইন্তিফাদা মিডিয়াতে খুব পাবলিসিটি পায়, আর এখান থেকেই পিএলও টেরোরিস্ট অর্গানাইজেশন থেকে পলিটিক্যাল অর্গানাইজেশনে পরিণত হয়। এরপর 1993-তে স্বাক্ষরিত হয় অসলো অ্যাকর্ড। ইউএস প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ইসরায়েল পিএম ইয়াৎজাক রাবিন আর পিএলও লিডার ইয়াসির আরাফাত অসলো অ্যাকর্ড সাইন করে এবং প্যালেস্তিনিয়ান গভর্নমেন্ট এস্টাবলিশড হয়। আর ওয়েস্ট ব্যাংকের 3টি সেকশন করা হয়। এরিয়া এ, যা ওয়েস্ট ব্যাংকের 18% এরিয়া, যেখানে ম্যাক্সিমাম প্যালেস্তিনিয়ান পপুলেশন ছিল। এই এরিয়া সম্পূর্ণভাবে প্যালেস্তিনিয়ান গভর্নমেন্টের কন্ট্রোলে থাকবে। এরিয়া বি, যা ওয়েস্ট ব্যাংকের 22% এরিয়া, এখানেও প্যালেস্তিনিয়ান গভর্নমেন্ট কন্ট্রোল করবে, কিন্তু ইসরায়েলি মিলিটারি প্রেজেন্ট থাকবে, অর্থাৎ সিকিউরিটির দায়িত্ব থাকবে ইসরায়েলের উপর। আর এরিয়া সি, যা ওয়েস্ট ব্যাংকের 60% এরিয়া, এখানে পুরো কন্ট্রোল থাকবে ইসরায়েলের। একবার ভেবে দেখুন তো, ছোট্ট একটি কান্ট্রি ইসরায়েল, তার একটি অংশ ওয়েস্ট ব্যাংক, আর তারও মাত্র 18% এরিয়া সম্পূর্ণভাবে প্যালেস্তিনিয়ানদের দেওয়া হয়। কি মনে হয়, তাতে কি শান্তি বিরাজমান হবে? নিশ্চয়ই না। কিন্তু দুপক্ষই অসলো অ্যাকর্ডকে মেনে নেয়, আর তাতেই 1993-তে এই কনফিউজিং ম্যাপ সামনে আসে, যেখানে অল্প এগোলেই অন্য দেশ, আবার অল্প এগোলেই নিজের দেশ, আবার অন্য দেশ। কি অদ্ভুত! এভাবে একটা দেশ টুকরো টুকরো হয়ে এক্সিস্ট করতে পারে? যাই হোক, অসলো অ্যাকর্ড দ্বারা ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্টে শান্তির আশা জাগে। ফলে পিএলও লিডার ইয়াসির আরাফাত আর ইসরায়েলি পিএম ইয়াৎজাক রাবিনকে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়। কিন্তু এই অসলো অ্যাকর্ডকে প্যালেস্তিনিয়ান আর ইসরায়েলি উভয়ই স্ট্রংলি অপোজ করে, আর কিছুদিন পরেই ইসরায়েলি পিএমকে অ্যাসাসিনেট করা হয়। ইসরায়েলের পরবর্তী পিএম হন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সবসময় এই অ্যাকর্ডের বিরোধিতা করতেন এবং সেই বছরই শুরু হয় সেকেন্ড ইন্তিফাদা। ইসরায়েলিরা প্যালেস্তিনিয়ানদের যে কোনো রকম ইনভলভমেন্টকে অ্যাভয়েড করে চলতো, আর প্যালেস্তিনিয়ানেও টেরোরিস্ট অর্গানাইজেশন যেমন হামাস আর ইসলামিক জেহাদি তৈরি হচ্ছিল। হামাসরা ইসরায়েলে সুইসাইড বম্বিংও করাতে থাকে। 28 সেপ্টেম্বর 2000-এ ইসরায়েলের অপোজিশন লিডার এরিয়েল শারন ইহুদিদের হোলিয়েস্ট সাইট টেম্পল মাউন্টে যান, যেখানে দুটো ইসলামিক ল্যান্ডমার্ক রয়েছে, ডোম অব দ্য রক আর আলাকজা মসজিদ। এই নিয়ে প্যালেস্তিনিয়ানরা ক্ষুব্ধ হয়ে যায় এবং তারা প্রোটেস্ট করতে থাকে। জবাবে ইসরায়েলি পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট চালায়। 4 বছর ধরে চলা এই সেকেন্ড ইন্তিফাদায় মোট 3000 জন প্যালেস্তিনিয়ান এবং 1000 জন ইসরায়েলির মৃত্যু হয়। এরপর ইসরায়েল মিলিটারি অপারেশন ডিফেন্সিভ শিল্ড স্টার্ট করে। তাদের মূল লক্ষ্য ছিল 1995-এ অসলো অ্যাকর্ডে যে এরিয়াগুলি প্যালেস্তাইনকে দেওয়া হয়েছিল সেই এরিয়াগুলিকে পুনরায় ইসরায়েলের আন্ডারে নিয়ে আসা, কারণ প্যালেস্তাইন কন্ট্রোল সেই এরিয়াগুলিতেই টেরোরিস্ট গ্রুপ তৈরি হচ্ছিল। এই অপারেশনের আন্ডারে ইসরায়েল ওয়েস্ট ব্যাংকের নিজেদের সেটেলমেন্ট বরাবর একটি সিকিউরিটি ব্যারিয়ার বানায়। এই সিকিউরিটি ওয়ালের কারণে ইসরায়েলের সিকিউরিটি খুব স্ট্রং হয়ে যায়। তাই অসলো অ্যাকর্ডে যে শান্তির আশা করা হচ্ছিল তা সেকেন্ড ইন্তিফাদার পর শেষ হয়ে যায়। ধীরে ধীরে ইসরায়েলি আর প্যালেস্তিনিয়ানস পরস্পরের চরম শত্রুতে পরিণত হতে থাকে। কিছুটা হিংসা আগে থেকেই ছিল, আর এখন তা আরও বেড়ে গেছে। এদিকে ইসরায়েলিরা ওয়েস্ট ব্যাংকের ভিতরে নিজেদের কলোনাইজেশন করতেই থাকে এবং ইসরায়েল সরকার ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি তার সাপোর্ট করছে। 2006-এ হামাস মিলিটেন্ট গ্রুপ ইলেকশনে দাঁড়ায় এবং অল্প ব্যবধানে পিএলও অর্থাৎ প্যালেস্টাইনের এক্সিস্টিং সরকার যারা ছিল তাদেরকে হারিয়ে হামাস জয়ী হয়।
কিন্তু 2007-এ হামাস আর পিএলও দলের মধ্যে সিভিল ওয়ার শুরু হয়ে যায়, যাকে বলা হয় ব্যাটেল অফ গাজা। এই যুদ্ধের ফলে প্যালেস্তাইন দুই ভাগে ভাগ হয়ে যায়। গাজাতে হামাসের কন্ট্রোল চলে আসে আর ওয়েস্ট ব্যাংকের প্যালেস্তাইনে পিএলও গভর্ন করতে থাকে। প্যালেস্তিনিয়ানদের প্রোটেস্ট এর পরেও চলতেই থাকে, কিন্তু ওয়েস্ট ব্যাংকে বসবাসকারী প্যালেস্তিনিয়ানসরা বেসিক্যালি শান্তিপূর্ণ প্রোটেস্ট করে। তাদের প্রোটেস্ট খুব একটা ভায়োলেন্ট হয় না। অন্যদিকে হামাসরা মূলত টেরর অ্যাটাক চালায়। তাদের দাবি তারা সম্পূর্ণ ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেবে এবং সম্পূর্ণ এরিয়াতে প্যালেস্তাইন কান্ট্রি গঠন করবে। ইসরায়েলও এখন প্যালেস্তাইনকে দখল করে সম্পূর্ণ প্যালেস্তাইনকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করতে চাইছে। পুরো হিস্ট্রি জানার পর একটি বিষয় তো সম্পূর্ণভাবে ক্লিয়ার যে ইসরায়েল একটি ছোট্ট দেশ যার বর্তমান জনসংখ্যা প্রায় 90 লাখ। তা সত্ত্বেও টেকনোলজি এবং মিলিটারির দিক দিয়ে ইসরায়েল বিশ্বের স্ট্রংগেস্ট কান্ট্রি। আর যুদ্ধের মাধ্যমে তাকে হারিয়ে জমি দখল করা প্যালেস্তাইন বা অন্য কোনো আরব দেশের পক্ষে সম্ভবই নয়। তাই বর্তমানে সিজফায়ার হলেও ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্টের ফিউচার কি, কি এর সলিউশন? তারা কি ওয়ান নেশনের পথে হাঁটবে, নাকি টু নেশন, নাকি থ্রি নেশন? তা নিয়ে দ্বিমত রয়েছে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস বাংলায় পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এর পরের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ভারত দেশ গঠিত হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ।